খুঁটি পুজো মানেই দুর্গাপুজোর মরশুম প্রারম্ভ। গত 21শে জুলাই রাজপুর সোনারপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে আয়োজন করা হয় তাদের 67তম বর্ষের দুর্গোৎসবের খুঁটি পুজোর। সকাল 12টা বেজে 58 শুরু হয় এই পুজো। মা এখানে খুবই জাগ্রত। প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা সবটাতেই থাকে সাবেকিয়ানার ছোঁয়া। এদিন নোয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসবের মূল উদ্যোক্তা তথা সর্বেশ্বরবা রাজু দাস বলেন, এবারে আমাদের নোয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসব 67 ইয়ার্স 67তম বর্ষে পা দিল। এই পুজোটা আগে আমরা যেমনটা জানি পাশের মার্কেটে হতো, এখন সেটা এখানে হয়। তো এখানে কবে থেকে শুরু হয়েছে? অ্যাকচুয়ালি পুজোটা আমি জন্ম থেকে দেখছি যে আমাদের যে এখন যেটা ক্লাব দেখতে পাচ্ছেন আমরা, এই ক্লাবের ঠিক পার্শ্ববর্তী যেটা ডান দিকে ক্লাবের রাস্তা দিকে মুখ করলে ডান দিকে যে ফাঁকা জায়গাটায় যেটা শক্ত জমিটা ওখানেই হতো, কিছুটা অংশ নিয়ে হতো। এবার রাস্তা নিয়ে হওয়ার পরে কিছু মানুষের যাতায়াতের প্রবলেম হতো বলেই তখন আমরা সিদ্ধান্ত নিই এবং নোয়াপাড়ার রতিন শ্রীসংঘ ক্লাবকে আমরা অনুরোধ করি পূজা কমিটির পক্ষ থেকে যে আপনাদের এখানে একটা যদি পূজা মণ্ডপ তৈরি করে দেন তাহলে আমরা পার্মানেন্টলি এখানটায় পুজোটা করতে পারি। সেই অনুরোধটা ক্লাবের সদস্যরা নিয়ে এখন এই মণ্ডপটা আমাদের তৈরি করে দিয়েছেন। আমরা বিগত 10 বছর ধরে এই মণ্ডপে এখন পুজোটা করছি। তার আগে আমার জন্ম থেকে পুজোটা এই ক্লাবের ঠিক পার্শ্ববর্তী জায়গাতেই পুজোটা হতো। নোয়াপাড়া সার্বজনীন যে দুর্গোৎসব, সেটাকে আপনারা কি থিম পুজোতে বিশ্বাসী নাকি সাবেকিয়ানা? না, সাবেকিয়ানা, যেহেতু এটা সার্বজনীন পুজো এবং সমস্ত মানুষ মানে সমস্ত পাড়ার লোক এই পুজোটার উপরে পুজো দিতে আসেন, মানে এই পুজোটার জন্য ওয়েট করেন কবে এখানে পুজোটা হবে। সেই জন্য আমরা সাবেকিয়ানাতেই বিশ্বাসী এবং সাবেকিয়ানায় পুজো করতেই আমরা অভ্যস্ত। আজকে আপনাদের খুঁটি পুজো হয়ে গেল, তো পুজোর যে বাকি কাজগুলো থাকে প্যান্ডেল বা মূর্তি নির্মাণ, সেগুলো কবে থেকে শুরু হবে? না, আমাদের আজকে খুঁটি পুজো হলো মানে আমরা তো পুজোটা মোটামুটি শুরু করে ফেললাম এবং আগামী দিনে আমরা হয়তো এবারে আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা মূর্তি ঠিক করা বা আমাদের পূজা মণ্ডপ বা ইলেকট্রিফিকেশান বা লাইটিং বা আলোকসজ্জা যেটা বলার আর কি, সেগুলো আমরা যত সময় করতে থাকবো, এই তো সময়গুলো করে উঠবো আর কি। আপনাদের মূর্তি নির্মাণটা কোথা থেকে করা হয়? মূর্তি আমরা মোটামুটি কুমোরটুলি থেকেই নেওয়ার চেষ্টা করি। কোনো 2-1 বছর হয়তো আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়েছি, কিন্তু বরাবরই আমরা কুমোরটুলি থেকেই বড় প্রতিমা শিল্পী থেকেই ঠাকুর নিয়ে থাকি আমরা। এবছরে কি সাবেকিয়ানার ছোঁয়াই থাকছে? একদম সেরকম একটা প্ল্যানিং আছে। এখনও পুরো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাও মোটামুটি সাবেকিয়ানার দিকেই আমরা এগোচ্ছি। থিমের কোনো ব্যাপার কি হচ্ছে না, অ্যাজ সাচ এখনও পর্যন্ত সেরকম কোনো প্ল্যানিং হয়নি। তো এই পুজোতে কত যারা পরিচালনায় থাকেন, সেটা কি পুরুষ এবং মহিলা উভয় থাকে? হ্যাঁ, সমস্ত পাড়ার লোকেরা, শুধু পুরুষ মহিলা মানে শিশু এবং প্রচুর বয়স্ক মানুষ মানে 60 ঊর্ধ্ব প্রচুর লোক আছে আমাদের এই পুজো কমিটির মধ্যে আছেন। যারা আমার বাবারা, কাকারা, জ্যাঠারা যারা আছেন আমাদের পাড়ার বিশিষ্ট ব্যক্তিরা, তারা সমস্ত মিলিয়ে আমাদের এই পুজোর কমিটির মধ্যে আছেন বা এরা সবাই পুজোর সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে। নোয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসবের পাশাপাশি রথিন স্মৃতিসংঘ নামে একটি ক্লাব আছে, সেটাও দেখাশোনা আপনারাই করে থাকেন। তো সেখানে মূলত কি কি কাজ করেন আপনারা? আমার পাশে আমার বর্তমান ক্লাব সেক্রেটারি উৎপল মণ্ডল বসে আছে। আমাদের এবছর ক্লাবের 50তম বর্ষ। তো এবারে আমরা অলরেডি একটা প্ল্যানিং করেছি যে 50তম বর্ষে 12 মাসে 12টা প্রোগ্রাম করব। এমনি প্রতি বছর আমাদের প্রায় 8-10টা প্রোগ্রাম হয়। এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 12 মাসে 12টা প্রোগ্রাম করব। তার মধ্যে অলরেডি কিছু প্রোগ্রাম আমরা করে ফেলেছি। যেমন হচ্ছে আমরা 26শে জানুয়ারি প্রভাত ফেরির মাধ্যমে সমস্ত সোনারপুরবাসীকে আমরা একটা বার্তা দিয়েছি যে আমাদের ক্লাব এবারে 50 বছরে পদার্পণ করলো এবং আগামী দিনে আমাদের ক্লাবে কী করতে চাই মানুষের জন্যে, সেটা আমরা ওই প্রভাত ফেরির মাধ্যমে সমস্ত সোনারপুরবাসীকে জানিয়েছি। এখানে কি প্রোগ্রামগুলো কি ধরনের হয়ে থাকে? হ্যাঁ, যেমন হচ্ছে 26শে জানুয়ারি আমরা প্রথম প্রোগ্রাম করি। ওই প্রভাত ফেরির পরেই আমরা সন্ধ্যাবেলায় আমরা সোনারপুর এলাকার বিশেষত 10 নম্বর ওয়ার্ড বা পার্শ্ববর্তী 9 নম্বর বা 11 নম্বর ওয়ার্ডের যত দুস্থ ছাত্রছাত্রী আছে সেই সব ছাত্রছাত্রীদের আমরা খাতা পেন্সিল প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বিতরণ করেছি। এছাড়া আমাদের আগামী প্রোগ্রাম রয়েছে যে আমরা ব্লাড ডোনেশান প্রতি বছরে করি, এবছরও আমরা ব্লাড ডোনেশান করব। 3 নম্বর প্রোগ্রাম হচ্ছে আমরা এবারে একটা উদ্যোগ নিয়েছি যে নোয়াপাড়া 10 নম্বর ওয়ার্ডের রাস্তার দুধারে এই বৃক্ষরোপণের মাধ্যমে সাধারণ মানুষকে বার্তা দেব যে গাছ কাটা বন্ধ করতে হবে এবং গাছ লাগাতে হবে, যাতে এই যে প্রোগ্রামগুলো করেন, তো এখানে কি সরকারি কোনো সাহায্য পেয়ে থাকেন?
এই ধরনের প্রোগ্রামে কোনো সরকারি সাহায্য আমরা এখন অবধি পাইনি। আমাদের বিল্ডিংটা করার ক্ষেত্রে বা বিল্ডিংয়ের কিছু অ্যাক্টিভিটিস বা কিছু আমাদের জিম টিম এই জন্য আমরা সরকারি প্রকল্প থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের মাননীয় সাংসদদের মাধ্যমে আমরা কিছু টাকা পেয়েছি এই ক্লাবে। মানে স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকে কখনো কোনো সাহায্য পেয়েছেন বা তার জন্য কিছু আবেদন করেছেন? না, আমরা ক্লাবটা সেইভাবে তো ওনার কাছে আবেদনও করিনি, পাওয়ার প্রশ্নই আসে না। আমরা আমাদের ক্লাবের যে সমস্ত অ্যাক্টিভিটিস করে থাকি, যে কোনো সময় আমাদের নিজস্ব ক্লাবের মেম্বারদের পকেটের পয়সা থেকেই করি, মানে তাদের মেম্বারশিপ দিয়েই করি। আমরা পাড়ার লোকের থেকেও টাকা পয়সা নিই না। ক্লাব সংক্রান্ত ব্যাপারে আমরা নিজেদের ক্লাবের সদস্যদের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাই। সেক্ষেত্রে আমরা কোনো কাউন্সিলরের থেকে সাহায্য চাইনি বা ওনার সাহায্যের প্রয়োজনও আসেনি। কতজন সদস্য রয়েছে এই মুহূর্তে? আমাদের এই মুহূর্তে সাধারণ সদস্য প্রায় নিয়ার অ্যাবাউট 75 to 80, আর এছাড়া আমাদের একটা মাল্টিজিম চলে, মাল্টিজিমেরও প্রায় সদস্য 30 থেকে 35 জন। তো সেক্ষেত্রে এই আপনাদের এই যে কাজগুলো করে থাকেন, এখানে মানুষ তো বেশ উপকৃত হয়, সেটা কি শুধু 10 নম্বর ওয়ার্ডে না বাকি আশেপাশে? না 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 না, এটা তো আমরা পার্শ্ববর্তী ওটা আমরা যখন করি, একটা বৃক্ষরোপণ করি বা একটা খাতা বই পেন্সিল বিতরণ করি, বা আমরা রক্তদান শিবির করি, বা দুস্থ মানুষদের জামা কাপড় বিলি করি, বা কোভিডের সময় আমরা পুরো ত্রাণ দিয়েছিলাম। আমরা প্রায় 10 দিন ব্যাপী, টোটাল 10 দিন 10টা ক্ষেপে আমরা মানুষকে ত্রাণ দিয়েছিলাম এই ক্লাবের মাধ্যম দিয়ে। এই ক্লাবের মাধ্যম দিয়ে সরকারের মাধ্যম দিয়ে আমরা ক্লাবের উদ্যোগে আর কি, সরকারের মাধ্যম দিয়ে আমরা প্রায় 2000 লোককে ভ্যাকসিনও দিয়েছি এই ক্লাবের পক্ষ থেকে সরকারের সহযোগিতায়। তো এইভাবে আমরা মানুষের পাশে থাকি। সেই জন্য ক্লাবের ফান্ড কিছু সরকারের থেকে কিছু সহযোগিতা? না, ক্লাবের ফান্ড কিছু আমরা পাই না। ক্লাবের সরকার থেকে আমাদের যেটা ওই রাজ্য সরকার থেকে আমাদের ওই 2 লাখ 1 লাখ করে 3 বার দিয়ে টোটাল 5 লক্ষ টাকা আমাদের দেওয়া হয়েছিল ক্লাবের বিভিন্ন ক্লাব ঘর তৈরি করার জন্যে বা ক্লাবের খেলাধুলার সামগ্রী কেনার জন্য। এইভাবে আমরা 5 লক্ষ টাকা, এবং আমরা এমপি ল্যাড থেকে মাননীয় সংসদ থেকে আমরা 2 বার 2টো টাকা পেয়েছি। এছাড়া সমস্ত বাদবাকি আমরা ক্লাবের সদস্যদের চাঁদা দিয়ে আমাদের এই ক্লাব বিল্ডিং তৈরি হয়েছে বা আমরা অ্যাক্টিভিটিস চালাই। এগুলো দিয়ে মানুষের সেবাটা মূলত করে থাকেন? হ্যাঁ, আমাদের সারা বছর চলে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন যে আমাদের এই ক্লাব, আমি গর্ব করেই বলতে পারি, আমাদের ক্লাব মানুষের যেভাবে পাশে থাকে এবং আগামী দিন আমরা যাতে থাকতে পারি সেই জন্য আমাদের এখানে সবচেয়ে বড় ব্যাপার, এখানে প্রতি সপ্তাহে 1 দিন করে একটা মেডিকেল ক্যাম্প চলে। এটা ফ্রিতে চলা হয় এবং শুধু ওষুধ পারপাস আমাদের 20 টাকা করে নেওয়া হয়। এবং প্রতি বৃহস্পতিবার দুপুর 11টা থেকে বিকেল 3টে অবধি প্রতি বৃহস্পতিবার অভিজ্ঞ ডাক্তার MBBS ডাক্তার দিয়ে আমাদের চিকিৎসা চালানো হয়, এবং সমস্তটাই বিনা পয়সায়, এবং সেটা প্রতি সপ্তাহে চলে এটা। এবং এছাড়াও যখন চিকিৎসার মাধ্যমে যদি কোনো জটিল রোগ হয়, চক্ষু পরীক্ষা বা চোখে কোনো প্রবলেম চলে আসে বা কোনো, সেটা আমরা অপারেশনের ব্যবস্থা বা ভালো কোনো হসপিটালের সঙ্গে যোগাযোগ করে আমরা সেই চিকিৎসাটাও করিয়ে দিয়ে থাকি। এবছর আমার সেই মেডিকেল ক্যাম্প চক্ষু পরীক্ষা শিবিরটা অলরেডি হয়েও গেছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। তো এই যে মেডিকেল ক্যাম্পটা হয় প্রত্যেক সপ্তাহে, এখানে কতজন মানুষ আসে? অ্যাভারেজ 70-80 জন তো থাকেই। কোনো দিন যখন খুব চাপ থাকে 100-র উপরও লোকজন হয়ে যায়। আপনারা দেখতে পারবেন এখানে প্রতিদিন 11টার সময়, প্রতি বৃহস্পতিবার 11টার সময় এখানে ক্যাম্পটা চলে। এই পূজা কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উৎপল মণ্ডল বলেন, আমার নাম উৎপল মণ্ডল, ডাক নাম বঙ্কা। হ্যাঁ, আপনারা পুজোর কোন দায়িত্বে রয়েছেন? পুজোর দায়িত্বে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিতে আছি। আর সবাই দায়িত্ব নিই, পাড়ার সব লোকেরা দায়িত্ব নেয়, আমাদের ছেলেরা সব দায়িত্ব নেয়, সব দায়িত্বে আছি, সব কিছুতে আছি। মানে দায়িত্ব নিলেও একটা মাথার উপর থাকা, সবাই চাপ নেয়, মানে পুজোটা তো সবার পুজো, পাড়ার পুজো, সবাই চাপ নেয়, পাড়ার লোকেরাও চাপ নেয়, আমরাও নিই, সবাই মিলে দায়িত্ব নিয়ে করি। এটা আপনাদের কত বছরের পুজো? আমাদের 67 বছরের পুজো। এবছর 67তে পা দিলাম আমরা। মানে প্রত্যেক বছরে কি সাবেকি পুজোই হয় নাকি কখনো থিম পুজোও করেছেন? না, থিম পুজো আমাদের খুব কম হয়েছে, হয়নি বললে বলা যায়। সবসময় সাবেকি পুজোই হয়েছে। আর খুব প্রাচীন পুজো তো, খুব পুরনো পুজো তো, ওটা সাবেকিভাবেই চলে। আর পাড়ার বাসিন্দা যারা থাকে তারা সব এই পুজোটাই খুব ওই সাবেকিভাবেই খুব ভালোভাবে মেনে নেয় ওরা। আচ্ছা, এই যে মূর্তিটার কি সেই সাবেকি আনার এক চালাই হয়? একদম না, এক চালা হয় না, মানে ঠাকুর ভাগ থাকে ঠাকুরের, কিন্তু সাবিকানা ঠাকুর থাকে। আমরা কোনো স্টাইলিশ ঠাকুর বা অন্য কিছু আনি না, আমরা একদম সাবিকানা শাড়ি পরা ঠাকুর যে থাকে, যে একদম ন্যাচারাল যে ঠাকুর থাকে, সেই ঠাকুরকে আমরা যেভাবে আমরা দেখে থাকি। একদম। সেটা কোথা থেকে নির্মাণ? আমরা সব আগাগোড়ায় কুমারটুলি থেকে ঠাকুর নিয়ে আসি এবং বড় শিল্পীর থেকেই নিয়ে আসি। এখানে পুজোটা হয়, তো এখানে কি প্যান্ডেল করা হয় নাকি এই ক্লাবের? না, আগে তো প্যান্ডেল রাস্তার পাশে হতো, ওইখানে হতো, অনেক বছর ধরে হয়ে আসছে ওখান থেকে। তারপরে ওই জায়গাটা একটুখানি ভাঙন ধরেছে, পুকুরের পাড় তো ভাঙন ধরেছে, জায়গাটা ইয়ে হচ্ছে।
তারপর রাস্তাটা জ্যাম হয়ে যেত, গাড়ি টাড়ি প্যাসেঞ্জার লোকজন ভর্তি থাকতো, দর্শনার্থীরা ভর্তি থাকতো, ওই জন্য জ্যাম হয়ে যেত। তারপর তো আমরা প্রায় 8-10 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে আমরা এই মঞ্চে মানে ক্লাবের এই থানটাতে দুর্গা মঞ্চকে এখানে নিয়ে এসেছি। এখানে একটা প্যান্ডেল টাইপের করা হয়, এখানে মা দুর্গা থাকেন আর পাশে আমরা বসার জায়গাটা করি, বাচ্চাদের খেলার অনেক অ্যাক্টিভিটি যে জিনিসপত্র থাকে সেগুলো সব হয় ওখানে। তো লাইটিং বা এই সমস্ত কিছু নিয়ে যে বাজেটটা থাকে সেটা কি মানে কোনো পাড়ার পক্ষ থেকে দেওয়া হয় নাকি কোনো সরকারি? না, সরকারি পক্ষ থেকে আমরা যেটা পাই, আমাদের যেরকম সিএম ম্যাডাম যেটা আমাদের দেয়, সব ক্লাবকে যেরকম দেয় সেটা আমরা পাই। বাকি আমরা পাড়া থেকে সব চাঁদাপত্র তুলি, নিয়ে পাড়া লোকের দানে আমাদের হয়। এটা মূলত আপনাদের পাড়ারই পুজো? পাড়ার, এটা আমাদের পাড়ার পুজো, সাবেকি পুজো, পাড়ারই পুজো। এই মানে প্রত্যেকে মিলে এটা পরিচালনা করা হয়? হ্যাঁ, যে যেরকম পারে, যে আমাদের সামর্থ্য, যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে দেয়। আমাদের এখানে জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই। যার যেরকম ইচ্ছা, যে কেউ না দিতে পারলে সে বক্সে 1 টাকা 2 টাকা কয়েন প্রণয়ী বক্সে ফেলে যায়, তাতেই আমাদের পুজো হয়ে যায়। আমরা কোনো জোর জবরদস্তি করে পুজো করি না, আর আমরা কোনো কারোর থেকে জোর করে টাকা আদায় করি না। যথেষ্ট জাঁকজমক হয় আপনাদের এই পুজোটা? হ্যাঁ, খুব জাঁকজমক, খুব জাঁকজমক শুধু নয়, এটা অনেক জাগ্রত, এই মা দুর্গা অনেক জাগ্রত দুর্গা। আচ্ছা, এরকম কি কোনো নিয়ম রয়েছে যে দশমীর দিনেই ঠাকুরকে ভাসান? মানে অনেক জায়গায় আমরা এখন দেখি যে দশমীর পরেও ঠাকুর থাকে। না, আমরা সাধারণত আমরা পৌরসভা, তারপর আমাদের প্রশাসনের নিয়ম মেনে ওনারা যেদিন আমাদের টাইম দেয়, আমাদের তো পারমিশন করাতে হয়, সব কিছু পারমিশন করাতে হয়। ওনারা আমাদের যেদিন টাইম দেন আমরা সেই টাইমের আগে করার চেষ্টা করি, নাহলে সেই দিনই লাস্ট করে দিই, মানে তার টাইমের পরে আমরা যাই না। আজকে খুঁটি পুজো হয়ে গেল, তো বাকি পুজোর কাজ কি শুরু হয়ে গেছে নাকি শুরু হবে? প্রস্তুতি চলছে। আজকে খুঁটি পুজোটা করলাম আর প্রস্তুতি চলছে। সবাই তো মাথার চিন্তা কোনো একটাই, ঠাকুরটাকে কীভাবে কী করবো, প্যান্ডেলটাকে কীভাবে করবো, লাইটটা কীভাবে করবো, তারপর টাকা পয়সার ব্যাপার আছে, অনেক ঝামেলা। দুর্গা পুজো মানে বিশাল ঝামেলা একটা ব্যাপার আছে, প্রস্তুতি সবাই নেওয়া শুরু করে দিয়েছে। তো এই নোয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসবে যে সমস্ত দর্শনার্থীরা আসবেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? আমরা তো খুব খুশি। আমাদের ঠাকুরকে, মানে মা দুর্গাকে অনেক দূর থেকে লোক দেখতে আসে, অনেক দূর থেকে আসে। তাছাড়া স্টেশনটা আমাদের খুব কাছে, মানে ওদের দর্শনকে খুব সুবিধা হয়। স্টেশন থেকে নেবে জাস্ট এইটুকুনি, এখানে এসে ঠাকুরটা দেখে ওরা চলে যায়। এবং আমি তো বলবো এবছরেও যেন সব দর্শনার্থীরা খুব ভালোভাবে আসুক, প্রতিমা দর্শন করুক। আমাদের মায়ের ভোগের ব্যবস্থা হয়, সারা পাড়ার লোকের জন্য ভোগের ব্যবস্থা করি আমরা। আপনারা ভোগের দিনও সবাই আসবে, সবাইয়ের জন্য নিমন্ত্রণ থাকবে, সবাই ভোগ খেতে আসবে। হ্যাঁ, জামা কাপড়ও আমরা বস্ত্র বিতরণটা করি, গরিব দুস্থ বাচ্চাদের বস্ত্র বিতরণটা পুজোর মধ্যে করবো। প্রতি বছর থাকে ওটা আমাদের, ওটা থাকবেই একদম। বাচ্চাদের, বড়োদের, বয়স্ক লোকেদের জামা কাপড় সব যার যেরকম বয়স অনুযায়ী জামা কাপড় আমরা বিতরণটা করি। আর ভোগটা তো আছেই, পাড়ার সব নর্মাল ব্যাপার, পাড়ার ভোগটা হয়, খুব সুন্দর ভোগ হয় মায়ের। এদিন নোয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সকল সদস্যবৃন্দ এবং 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই পুজো। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।